রেডিও নিউ টাউন প্রেজেন্ট নাট্য রঙ্গের রবিবার। আজকের নিবেদন ভূমেন্দ্র গুহর কুরুষের কাজ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস নোটিফিকেশন বাটন। অলোকেশের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল। ৩০-৩৫ বছর খুব একটা কম সময় নয়, তবু এতদিন পরে দেখা হলেও তাকে চিনতে একটু অসুবিধা হলো না। আশ্চর্য, গড়িয়ে যাওয়া সময়ের ছাপ তার শরীরে যথেষ্টই পড়েছে। তবু মোটামুটিভাবে অলোকেশ আগের মতোই থেকে গেছে। তার তো ডাক্তার হিসেবে কিছু নামটাম হয়েছে শুনেছি। কাটাকুটি ডাক্তারি করে, গাড়িতে চড়ে ঘোরাঘুরি করাই যেখানে তার মতো লোকের পক্ষে স্বাভাবিক, সেখানে আজ তাকে আবিষ্কার করলাম প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ের পুরনো বইয়ের দোকানে, নূর মোহাম্মদের দোকানের সামনে। উত্তর বাংলার উপকথার উপরে লেখা কি একটা বইয়ের দাম নিয়ে দরাদরি করছিল। কবে থেকে তাকে চিনতাম, সেই ছেলেবেলায়। দুজনেই তখন একসঙ্গে শ্রী গোপা মল্লিক লেনে থাকতাম। ও মেসে থেকে মেডিকেল পড়তো, আর আমি কলেজে পড়তে পড়তে এ কাগজে সে কাগজে দুটো একটা ছোট গল্প লিখতাম। সকালে একসঙ্গে দুজনে চা খেতাম। অলোকেশ আমাকে ঠিক চিনতে পারবে কিনা আমার সংশয় ছিল। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, অলোকেশ না, মানে ডক্টর অলোকেশ? ঠিক ধরেছ, আর তুমি হলে গিয়ে অজয়। অলোকেশ বেশ উজ্জ্বলভাবে হেসে উঠল। কি ঠিক ধরেছি তো? আরে বাস, চিনতে পেরেছো তাহলে? কতদিন পরে দেখা বলো তো। এই বলে ওর হাত জড়িয়ে ধরলাম। এভাবে দেখা হবে ভাবিনি কখনো। তোমার কথা মাঝে মধ্যেই মনে হতো, আর ভাবতাম তোমার লেখা টেখা তো আজকাল দেখতেই পাই না, হয়তো মরে টরেই গেছো। তা ভাবলে খুব একটা দোষ দিতে পারি না, যেভাবে বেঁচে আছি। যাকে সে কথা থাক, বলো কেমন আছো, কোথায় আছো, কি করছো এই অবধি জানি কেবল। ভালোই আছি বলতে হবে, আর কদিনই বা চাকরিতে আছি, তারপর তো আরও ভালো। অলোকেশ বেশ তৃপ্তির সঙ্গে কথাটা বলল বলে মনে হলো। রিটায়ার করছো বুঝি? কিন্তু ছেলে পিলে দায় দায়িত্ব। রিটায়ার তাই করলুম বলে, আর কি বললে? ছেলে পিলে? বিয়েই করা হলো না, তা আবার ছেলে পিলে। কথাটা অলোকেশ যেন কেমন অদ্ভুতভাবে বলল। আমি বুঝলাম এই প্রসঙ্গে এগোনো বোধহয় ঠিক হবে না। বললাম, আচ্ছা তা বেশ, তা কোথায় আছো বললে না তো? একদিন তোমার বাড়ি না হয় যাব, জমিয়ে কথা বলা যাবে। হয়তো নিজেদের হারিয়ে যাওয়া দিনগুলোর কথাও মনে পড়বে, কি বলো? হ্যাঁ। অলোকেশ কেমন যেন গম্ভীর হয়ে বলল, থাকি তো সল্টলেকের এক কামরা একটা ফ্ল্যাটে, সেখানে নিজেরই নড়ে চড়ে বসার জায়গা নেই, কোনো রকমে যা গুঁজে থাকা। সে কি কথা? কার কাছে যেন শুনেছিলাম তুমি পার্ক সার্কাসে একটা মোটামুটি বড়সড় পুরনো বাড়িতে থাকো। থাকতাম, এখন থাকি না। কেন থাকো না? আচ্ছা যাকগে, আপাতত ও কথা থাক। তা তুমি কি এই বইটা নেবে? নিতে হলে নিয়ে নাও, নূর মোহাম্মদকে বলছি, সে তোমাকে তোমার দামেই দেবে। আর সময় থাকলে চলো কোথাও গিয়ে একটু বসি, তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক জমছে না, কি বলো? অলোকেশের আপত্তি হলো না। দুজনে কলেজ স্ট্রিট মার্কেটের ভেতরে একটা চায়ের দোকানে গিয়ে হাত পা ছড়িয়ে বসলাম। উফ, কতকাল পরে দেখা হলো বলো তো। আমি একটু আবেগপ্রবণ হয়েছে বুঝতে পারলাম। উৎসাহিত হয়ে বললাম, সেই ৬২তে তুমি চাকরি নিয়ে বাইরে চলে গেলে, এরপর কোথায় কোথায় ঘুরলে, তারপর কোথায় এসে থিতু হলে কিছুই প্রায় জানতাম না। খোঁজ যে মাঝে মাঝে করিনি তা কিন্তু নয়, কিন্তু তুমি তো একেবারে কর্পূরের মতো উবেই গেলে। আমিও তোমার কথা নানান সময় ভেবেছি। ইদানিং তোমার খবর হঠাৎ আবার সামনে এসে পড়লো একটা খবরের কাগজ পড়ে। তোমার একটা সাক্ষাৎকার বেরিয়েছিল, সেই সুবাদে পার্ক সার্কাসে তোমার বাড়ির খবরটাও জানা হয়ে যায়। যাবো যাবো করেছি, ভেবেছি একদিন সন্ধে গিয়ে হাজির হয়ে যাব, কিন্তু হয়ে ওঠেনি। ঠিক সময়ে কাজ ভণ্ডুল করতে আরেক রকমের জরুরি কাজ এসে পড়ে, এই তো হয়। হ্যাঁ, এরকম হয়। তোমার ব্যাপারে আমারও কি হয়নি? বয় এসে 2 কাপ চা রেখে গেল টেবিলে। তারপর আমরা আমাদের কলেজ জীবনের নানান স্মৃতি উস্কে তুললাম। দ্য ফল যেবার নোবেল পায়, সেবার সেই সংবাদ কলকাতা পৌঁছবার দিন খুব বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট থই থই। আমরা খড়ম পায়ে লুঙ্গি পরনে সমস্ত কলকাতা সেই বইয়ের খোঁজে চষে ফেলেছিলাম, এবং তা জোগাড় করে দুপুরেই কলেজ পালিয়ে পড়ে ফেলেছিলাম। সেই সব কথাই উঠল আমার লেখা ছোট গল্প যেদিন কলকাতার একটি নামজাদা কাগজে প্রথম বেরোলো,
আমার পকেট অলোকেশ সহ আরো সবাই শূন্য করে ছেড়েছিল। আমি সে কথা মনে করিয়ে দিলাম। এমনি করে মোহগ্রস্তের মতো আমি আর অলোকেশ বেশ কিছু সময় কাটিয়ে দিলাম। তারপর এক সময় আমি হঠাৎ করে প্রশ্ন করলাম, তুমি আর পার্ক সার্কাসে বাড়িতে থাকো না কেন? কিসের অসুবিধা? সল্টলেকের ফ্ল্যাট সম্বন্ধে যেরকম শুনলাম তার থেকে তো সেই বাড়িটাই বড়সড় ছিল আশা করি। একটা উটকো অসুবিধে এসে জুটে গেল। অসুবিধার আবার উটকো কি? বাড়িওয়ালা ঘটিত কিছু? না না, তেমন নয়। ব্যাপারটা ঠিক বুঝিয়ে বলার মতো নয়, বললে অবিশ্বাসই ঠেকবে। এখন যদিও তেমন আর লিখি না, তবু এককালে অনেক গল্প লিখেছি। 2-3টে উপন্যাসও কায়দা কসরত করে বানিয়ে তোলা গেছে। আর গল্পের প্লটের জন্য তখন কি হাপিত্তিসি না করতে হয়েছে। কোথায় কোথায় না দৌড়ঝাঁপ করেছি, যেন খনির ভিতরে মণি খুঁজে বেড়াচ্ছি। সেসব দিন অবশ্য গেছে, কিন্তু গল্পের গন্ধে সেই ছলকে ওঠা মনটা যে পুরোপুরি যায়নি তা টের পেলাম যখন, তখন বললাম, যত অবিশ্বাস্যই হোক, তোমার পার্ক সার্কাসের সেই গল্পটা তুমি বলো। তোমার ডাক্তারি পড়ার সময়ের অনেক গল্প আমি কাগজ কলমে নতুন করে বানিয়েছি, কিন্তু তোমার মনে আছে নিশ্চয়ই? তোমার এই গল্পটাও আমি শুনব। কেন, লিখবে নাকি? প্রশ্নটা করেই অলোকেশের চোখের কোণে হাসির ঝিলিক ফুটে উঠল। আমিও খানিক স্মিত হেসে বললাম, লিখি বা না লিখি, বলোই না। অবশ্য বিশেষ ব্যক্তিগত হলে বলতে হবে না। না না, তেমন কিছু নয়। অত ইতস্তত বোধ করছো কেন? গল্পটা নিছ কি ভূতের, হয়তো বা ভূতিনীর বলতে পারো, উটকো, কেননা ব্যাপারটা না ঘটলেই ভালো হতো। আমার রুমমেট আপাদমস্তক সরল সুবোধ বন্ধু ভদ্রলোক নিমাইবাবুও অমন ভয় পেয়ে খামোখা খিটখিটে হয়ে উঠতেন না, আর আমাকেও পড়িমুড়ি করে সল্টলেকের এই এক কামরার পায়রার খোপে এসে ঢুকে পড়তে হতো না। তাহলে বলেই ফেলো। আমি এইবার আয়েশ করে চায়ের কাপে চুমুক দিলাম। অলোকেশও চায়ের কাপে ঠোঁট ছোয়ালো। খুব নরম গলায় ভনিতা করার মতো করে বলল, অজয়, আমি যেসব কথা বলবো তুমি বিশ্বাস করতেও পারো, নাও পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি যেহেতু গল্প লেখো, তাই তোমার বিশ্বাস ক্ষমতার পরিধিটা হয়তো কিঞ্চিত বড়। তা যাই হোক, তুমি যেহেতু কখনো আমার পার্ক সার্কাসের বাড়িতে যাওনি, তাই ওই বাড়িটার সম্বন্ধে সামান্য বলে নেব। বাড়িটা পুরনো, তা তুমি জানো দেখছি, এবং দোতলা। একতলা থেকে দোতলায় উঠবার সিঁড়িটা মেকশিফট ধরনের, অর্থাৎ বাড়ির মূল পরিকল্পনায় ছিল না, পরে যেমন তেমন করে তৈরি হয়েছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলেই একতলার ঘরের ভিতরটা দেখা যায়। বাড়িতে ঢোকার দরজা খুলে ভিতরে গেলেই সিঁড়িটা এসে পড়ে। একতলায় বাইরের লোকজন এলে বসতে দেওয়া হয়, এবং বসবার ঘরের পাশেই রান্নার ছোট ঘরটি, আমাদের ডাল ভাত আলু সেদ্ধ চা তৈরির ঘর আর কি। নিমাইবাবু সাদাসিধে ভদ্রলোক, প্রায় আমার সমবয়সী, চরিত্রে জীবনযাপনের ছকে আমার সঙ্গে মিল সামান্যই, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমার সম্বন্ধে তাঁর একটা স্নেহপ্রবণ সখ্য শ্রদ্ধার ব্যাপার আছে। তিনি এবং আমি একরকমভাবে একসঙ্গে বেশ কয়েক বছর কাটিয়ে দিলাম। তার সঙ্গে আলাপের আগেও বিশ্বে একাই কোনো রকমভাবে জীবনযাপন ব্যাপারটা চালিয়ে নিয়েছি। তিনি কখনো চাল ডাল ফোটান, কখনো আমি। সন্ধেয় তিনি আগে বাড়ি ফিরলে চা বানাবার দায় তাঁর, নয়তো আমার। সল্টলেকের ফ্ল্যাটেও ব্যাপারটা এমনই চালু আছে। এবার আসল গল্পে আসা চলে, তার আগে তুমি কি কিছু বলবে? অলোকেশ চায়ে আলতো করে আবার একটা চুমুক দিল, তারপর চোখটা বন্ধ করল। মনে হলো একটু সময় নিয়ে সে ঘটনাটা পরিপূর্ণ দৃশ্যবিন্যাসে চোখের সামনে এনে ফেলতে চাইছে। আমি বললাম, আরে না না, বলো, আমি বিশ্বাস করতে পারবো, আমার মন বলছে। অলোকেশ শুরু করল, আমি তখন এসএসকেএম হাসপাতালে চাকরি করি, কাটাকুটির ডাক্তারির চাকরি, তা তো তুমি জানোই। কিছুদিন আগে জেলা শহর থেকে ফিরেছি। মফস্বলে অনেক দিন থাকার জন্য গায়ে যে একটা মফস্বলী গন্ধ তখনও লেগে আছে, সেটা আমার রুমমেট বন্ধুরা প্রায়ই বলতো। আমি অপ্রস্তুত বোধ করতাম কি না ঠিক বলতে পারি না, তবে গাঁয়ের থেকে আসা সোজা সরল রুগীদের কলকাতার আদিক্ষেতে আক্রান্ত অসহায় বিমূঢ়তা আমাকে একরকমভাবে তাদের প্রতি নরম করে ফেলত। অবশ্য সেই নরম ভাবটা আমি দ্রুত কাটিয়ে উঠে এখন বেশ চালাক চতুর আর ম্যাটার অফ ফ্যাক্ট হয়ে উঠেছি। এখন খুব তাড়াতাড়ি রোগীদের প্রতি নরম হয়ে পড়ার ব্যাপারটা আমার নেই, কিন্তু তখনও হয়তো ছিল, এবং তাতে সহকর্মীরা ঘোরানো ভাষায় গেঁয়ো বলতে ছাড়ত না। ঠিক সেই সময়েই একটি ছোটোখাটো পাতলা হালকা মেয়ে এলো অন্ডাল থেকে। তার যে রোগ তা এমনই যে বাজারে কেমন করে রটে গিয়েছিল, আমি তার মোটামুটি ভালো চিকিৎসা করতে পারি।
অনেক গতরে খেটে এরকম একটা পলকা সুনাম জোগাড় হয়েছিল। সে মুসলমান, তার স্বামী অন্ডালের কয়লা খনিতে মোটামুটি একটা ভালো কাজ করেন। সে নিজে কাছাকাছি কোনো একটা স্কুলে পড়ায়, তার 2টি ছেলে মেয়ে। আউটডোরে প্রথম দেখার সময় তাকে এত লজ্জাতুর ও কুণ্ঠিত মনে হয়েছিল যে আমার মনে হচ্ছিল তার রোগ তাকে একটা খুব লজ্জায় ফেলে দিয়েছে। এই লজ্জাকে সে যে তার শাড়ির আঁচলের মতো কী কৌশলে সামলে উঠবে বুঝতেই পারছে না। তার ছোট ছোট ছেলে মেয়ে 2টি তার কোলের কাছে খুব জড়সড় হয়ে দাঁড়িয়ে থেকে তাদের মাকে একরকমের সাহস জোগাতে বেশ চেষ্টা করে যাচ্ছে, সহজেই বুঝতে পারা যাচ্ছিল। তার ডাক পড়তেই মেয়েটির স্বামী এসে কোথা থেকে এসেছেন, কোন ডাক্তারবাবু তাদের ঠিক আমার কাছেই আসতে বলেছেন, তার স্ত্রীর কি কি শারীরিক অসুবিধা হচ্ছে, কি কি পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, নানান ডাক্তারবাবুর কাছে ঘোরাঘুরি করে তার কি পরিমাণ আজে বাজে খরচ হয়ে গিয়েছে, হয়রানিও কি কম হয়েছে তাদের, এবং এখন ভগবানের কৃপায় তিনি যে যথাস্থানে এসে পৌঁছেছেন তার জন্য অমুক ডাক্তারবাবুর প্রতি তিনি যার পরনায় কৃতজ্ঞবোধ করছেন। আমার উপর তাদের আস্থার শেষ নেই। এবার তিনি নিশ্চিত যে তাঁর এই স্ত্রীর এই মারাত্মক রোগটি আমার হাতযশের গুণে সেরে যাবেই। বিয়ের কয়েক বছরের মধ্যে এই প্রাণান্তকর হ্যাপা কীরকম কষ্টকর ভেবে দেখুন, বিশেষ করে ছোট ছোট 2টি বাচ্চা। ভগবান না করুন যদি তাঁর স্ত্রীর এদিক সেদিক হয়, তাহলে তাদেরই বা কে দেখবে। এই রকম সব কথা তিনি প্রায় এক নিঃশ্বাসে গড়গড় করে বলে গেলেন। বোঝা গেল কয়েক বছর ধরে এই কথাগুলি নানান জায়গায় বলতে বলতে তাঁর প্রায় মুখস্থই হয়ে গিয়েছে। বিবৃতির ফাঁকে ফাঁকে দীর্ঘশ্বাসে হতাশা প্রকাশ করা বা সহসা কৃত্রিম আশার আলোয় উদ্দীপ্ত হয়ে ওঠা, কোনোটাই টেনে আনতে তাকে আর বিশেষ ভাবনা চিন্তা করতে হচ্ছে না। আমি মুখ নিচু করে বসে সব শুনে গেলাম, আর হুঁ হাঁ শব্দপুঞ্জ মাঝে মাঝে উচ্চারণ করতে লাগলাম। শুধু উপলব্ধি করলাম যে নিচু মুখে বসে থেকে সেই ছোট্ট শীর্ণকায়া মেয়েটি আগাম কৃতজ্ঞতাবোধে কেমন নম্র হয়ে পড়ছে। তারপর মেয়েটির পেট বুক টিপে টুপে দেখতে হলো। মেয়েটি আমার সব প্রশ্নের জবাব প্রায় শোনা যায় না এমন মৃদু কণ্ঠে দিয়ে যেতে লাগলো, এবং এমন সমর্পিত হয়ে পড়ল যে বিশ্বাস করতে হলো যে সে আমার কর্মক্ষমতার উপর সর্বাঙ্গীন আস্থা রেখেছে। তার মানে তুমি একজন আদর্শ রোগী পেলে, সেটাই বলতে চাইছো তো? দেখো, শিক্ষকের পক্ষে সবিনয়ী ছাত্র পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, আমি বেশ আঁচ করতে পারি আদর্শ বাধ্য রোগী পাওয়াটাও তেমনই একটা ব্যাপার। আমি নিজের কথা বলতে পারি। আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনের সময় যখন আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, ডাক্তারবাবুকে প্রথম থেকে না চাইতেও আমি কেমন সন্দেহ করতাম, ঠিকঠাক অপারেশন করবে তো। আমি যখন অজ্ঞান হয়ে থাকবো, কোনো ঝামেলা পাকিয়ে দিলে তো বুঝতেও পারবো না। বুঝবেন আমার স্ত্রী ও মেয়ে, সেই অন্তর্লীন অশ্রদ্ধা আমার ব্যবহারে নিশ্চয়ই প্রকাশ হয়ে পড়ত। আর ডাক্তারবাবু বলতেন রোগী হিসেবে আমি একদমই সুবিধের নই। যদি পুরোপুরি আস্থাই না থাকবে তাহলে তাকে দিয়ে অপারেশন করাতে আসা কেন? আমি অবশ্য প্রতিবাদ করতাম, কিন্তু বুঝতেই পারতাম আমার প্রতিবাদের ভাষা তেমন জোরালো হচ্ছে না। মোদ্দা কথা, আমি আদর্শ রোগী একদমই ছিলাম না। কিন্তু তোমার এই রোগিনী আদর্শ হয়ে উঠবেন এই ব্যাপারে সন্দেহ করছি না। অলোকেশ তার ক্ষীণ আবেগ সঞ্জাত বিবরণের স্রোতের মধ্যে থেকে বলল, যা ভেবেছ ঠিক তাই। আসলে অপারেশনের আগে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয় বলে অনেকটা সময় হাসপাতালে ভর্তি হবার পরে অপেক্ষায় কেটে যায়। সেই সময়টা সে এত বিনয়ী, সবার বাধ্য, নিয়মানুরাগী হয়েছিল যে আমার কনিষ্ঠ সহকর্মীরা দেখতাম যে তার সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। তার সঙ্গে হালকা রসিকতা করতেও তাদের আটকাতো না। দিদিমণিরা এমনিতেই একটু সবসময় রেগে থাকেন। রোগীদের তাদের দৈনন্দিন ব্যবহারের ছোট ছোট ত্রুটি বিচ্যুতির জন্য সামান্য বকাচকা করেন। তাঁদেরও মেয়েটি সম্বন্ধে ভালো কথা বলতে শুনেছি। তারা বলতেন, তোমার মতো সব রোগী যদি এত কথা শুনে চলতো তাহলে আমাদের আর এত হ্যাপা পোয়াতে হতো না। দেখবে কত তাড়াতাড়ি ভালো হয়ে উঠে তুমি বাড়ি যাবে। আমি যখন সকাল বিকেলে রাউন্ডে যেতাম, দেখতাম মেয়েটা এক বিষণ্ণ পুতুলের মতো বসে থেকে হয় কোনো না কোনো বই পড়ছে, বেশিরভাগই তোমার সমসাময়িক নামজাদা সব বাঙালি লেখকের উপন্যাস, অথবা কুরুশের কাঁটায় সরু সরু ফর্সা আঙুল চালিয়ে দ্রুত কী সব সুতোর আলপনা গড়ে তুলছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, কেমন আছো, কোনো অসুবিধে, ডাক্তারবাবুরা ভালো করে দেখছেন, দিদিমণিরা? সে বলতো, ডাক্তারবাবু, আমি তো খুব ভালোই আছি। এই কদিন আগেও কত কষ্ট পেতাম। আমার একটা বেশ ভারী রোগ হয়েছে ভাবলেই কেমন যেন ভয় ভয় করতো। এখন সেসব একেবারেই নেই, আমি বেশ ভালো আছি। আমি তার উত্তর শুনে একটু হেসে বলতাম,
তাহলে আর অপারেশন করাবে কেন? ভালো হয়ে গেছে তো বাড়ি যাও, ছুটি করে দিই। সে যার পরনাই ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি বলে উঠত, না 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 ডাক্তারবাবু, এ তো আসলে সেরে ওঠা নয়। আপনাদের সবার কাছে রয়েছি বলে এত ভালো লাগছে। আসল রোগ তো থেকেই গেছে। আমি জানি আপনার হাতে আমি সম্পূর্ণ ভালো হয়ে তারপর বাড়ি যাব। আমি সাহস দিয়ে বলতাম, তোমার মতো লক্ষ্মী মেয়ে ভালো না হয়ে যায়? এই ফাঁকে আমি বেশ অভিজ্ঞের মতো বললাম, অলোকেশ, তোমার সঙ্গে আমি কিন্তু একমত। মনের জোরে মানুষ সুকঠিন ধকলও সামলে নিতে পারে। যারা পর্বত বিজয়ে বেরোয় তারা কি শুধু শরীরের ও যন্ত্রের জোরের উপর নির্ভর করে বেরোয় নাকি? মনের জোরের উপর প্রধানভাবে নির্ভর করে না। এই মেয়েটিকে সুস্থ করে তুলতে তোমাকে যে খুব একটা বেগ পেতে হবে না তা বুঝতে পারছি। আচ্ছা, তোমার সেই ভূতিনীর গল্পটা কোথায় গেল? অলোকেশ পরিশ্রান্ত চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। চায়ের কাপে চোঁ করে শেষ চুমুক দিল। দেখা দেখি আমিও দিলাম। বলল, তুমি সিগারেট খাও না? আমি একটু অপরাধী হাসি হেসে বললাম, না মানে ঠিক যে খাই না তা নয়, তেমন তেমন এলোমেলো অঘটনের চাপে পড়ে গেলে খেতে হয় বই কি, পকেটে থাকে। এই তো একটু আগে থেকেই কেমন যেন খেতে খেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তো হার্টের একজন প্রবীণ ডাক্তার, তোমার সামনে ঠিক সাহসে কুলোচ্ছে না। অলোকেশ নির্বিকারভাবে বলল, আমি অনেকদিনই সিগারেট খাওয়া ছেড়েছি, সেই বুকে ব্যথা হওয়ার পর থেকে। কিন্তু এখন আমারও কেমন সিগারেট খেতে ইচ্ছে করছে। যখনকার কথা বলছি তখন তো খুব খেতাম। তুমি সিগারেট খেলে আমাকেও একটা দাও। তাহলে বরং 2 কাপ চাও বলি। বলো। চা এলো। অলোকেশ সিগারেটটা ধরিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে ছোট ছোট টানে সিগারেটটা খেতে লাগলো। বেশ উপভোগ করছে মনে হলো। পোড়া সিগারেটের ছাই ঝাড়তে আমি আগের চায়ের একটা খালি কাপ টেনে নিলাম। অলোকেশ পকেট থেকে একটা চিঠি বার করে তার খামে ছাই জমাতে লাগলো। আয়েশ করে চায়ে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো, একদিন রাউন্ডে যেতেই মেয়েটি বলল, ডাক্তারবাবু, কাল তো আমার অপারেশন হবে ঠিক করেছেন। হবে তো, আবার পিছিয়ে দেবেন না তো? দেখবেন যেন। তার ক্ষিপ্র শীর্ণ আঙুলগুলি তখন ক্রুশের কাঁটায় ব্যস্ত ছিল। তার দিকে তাকিয়ে আমার মনে পড়ল, এর আগে একদিন তার অপারেশনের কথা হয়েছিল বটে, কিন্তু তা কোনো কারণে হতে পারেনি। অপারেশনের দিন আগেরবার পিছিয়ে যেতে সে যে অসুখী হয়েছে বুঝতে পারলাম। সে তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে এত উদ্গ্রীব, আমি সান্ত্বনা দেবার ভঙ্গিতে বললাম যে না, অপারেশন আর পেছোবে না। তা তোমার একটু ভয় করছে না? সে ছেলে মানুষের মতো সহজ হেসে বলল, কেন ভয় পাবো কেন? আপনিই তো অপারেশন করবেন। আপনার হাত এত ভালো, আপনি যখনই আমাকে পরীক্ষা করেন আমি তা বুঝতে পারি। আপনার এত নাম, আপনি এত ভালো। সে দেখা যাবে, ভালো তো হয়ে ওঠো আগে। তোমার অপারেশন কিন্তু বেশ জটিল, জানো তো? সে মাথা ঝাঁকিয়ে বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি ভালো হবই, আপনার হাতেই ভালো হব। তা বেশ, তোমার মনের জোর আছে, তুমি ঠিক সেরে উঠবে। তা বসে বসে এত যে ক্রুশের কাজ করছো, এইসব কাজ কার জন্য করছো? কাকে দেবে? নিজের ঘর সাজাবার জন্যে? এই কাজ নতুন করছি নাকি? আমার ঘরে তো অনেক আছে, কোনো একজনকে নিশ্চয়ই দেব। বেশ, আমার এই সব ডাক্তারবাবুদের কাউকে না কাউকে না হয় দিও। সেদিন আমার এই কথা শুনে সে কেবল মৃদু হেসেছিল। তারপরে তার অপারেশন হলো। ঘন্টা 7-8-এর অপারেশন। অপারেশনের পরের দিনগুলিতে সে বাধ্য মেয়ের মতো ডাক্তারবাবুদের, দিদিমণিদের সবার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলল। অপারেশনের পরে নানা রকম যন্ত্রণার তো শেষ থাকে না। তাকে দেখলে মনে হতো সমস্ত যন্ত্রণাদায়ক ব্যাপারটাই সে যেন একরকম কষ্টসাধ্য তার মধ্যে বেশ উপভোগ করছে। ঠিক যেমন সন্তানের জন্মদানে মেয়েরা যন্ত্রণা আছে বলেই বিশেষভাবে আহ্লাদিত হয়। সে ভালো হয়ে উঠল। একদিন বাড়ি যাবার কথাও উঠল। তার নির্বাধ আনন্দের প্রকাশ তখন চোখে দেখার মতো। তার আনন্দ আশপাশের আপাত কঠোর অন্যান্য হৃদয়কেও আনন্দিত করে তুলল। ছুটির আগের দিন তাকে বললাম, কাল তো তুমি বাড়ি যাচ্ছ, ডাক্তারবাবুরা যা যা বলে দেবেন সব মেনে চলবে, কোনো অনিয়ম করবে না, ঠিকমতো ওষুধপত্র খাবে,
আর 7 দিন পরে এসে একবার দেখিয়ে যাবে। সে বলল, ডাক্তারবাবু, কাল যাবার সময় আপনি কিন্তু আমাকে একবার আশীর্বাদ করবেন, আর যেন রুগী হয়ে আপনার কাছে আসতে না হয়। আচ্ছা, দেখব। কিন্তু সেদিন রাত্রে একটা অঘটন ঘটল। মাঝরাত্রে আমার বাড়ির টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলতেই আমার কনিষ্ঠ সহকর্মী বরুণ ওপাশ থেকে বলল, স্যার, 13 নম্বর বেডের রুগী হাসিনা, ওই কাল যার বাড়ি যাওয়ার কথা, তার মনে হয় একটা ইন্ট্রো অ্যাবডোমিনাল ক্যাটাস্ট্রফি হয়েছে। তাড়াতাড়ি চলে আসতে হবে স্যার। আমি এমার্জেন্সি অপারেশনের বন্দোবস্ত করেছি, আপনাকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। আবারও একটা জরুরি অপারেশন করতে হলো। মেয়েটির কাছে পৌঁছতেই সে সাহস করে হঠাৎ আমার ডান হাতটি ধরে ফেলল। আমার কিছু বলার আগেই সে বলল, না ডাক্তারবাবু, আমি আমি একটুও ভয় পাইনি। আপনি শুধু শুধু ভাববেন না, আমি আমি তো ভালো হয়েই গেছি। যেটুকু বাকি তা এবার আপনি ভালো করে দেবেন। আপনি আমার অপারেশন করবেন তো? আপনার হাতে অপারেশন হবে, আমার আর ভয় কিসের? আমি তো প্রায় ভালোই হয়ে গেছি। সে বারবার প্রায় স্বগতোক্তির মতো একই কথা বলে যেতে লাগলো। অপারেশন হলো, কিন্তু সে ভালো হলো না। অপারেশনের পর তার জ্ঞানও আর ফিরল না। ঘণ্টা 4-5 প্রথাসম্মত যাবতীয় দাঁতে দাঁত চেপে চেষ্টা চরিত্রের পরেও মেনে নিতে হলো সে মারা গেছে। আমি নিজেই তার স্বামীকে গিয়ে সংবাদটা দিলাম। তার স্বামী হাউমাউ করে কেঁদে উঠলেন না। খুব যে অস্থির হয়ে পড়েছেন তাও মনে হলো না। একদম চুপচাপ নিস্তব্ধ হয়ে গেলেন। আমি তার কথা বলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর তাকে অধিক সান্ত্বনা দেওয়ার কোনো রকম চেষ্টা না করে পিছন ফিরতেই তিনি তখন বলতে হয় বলেই হয়তো ভাঙা গলায় বললেন, আমার কোনো ক্ষোভ নেই ডাক্তারবাবু, আপনি অনেক করেছেন। যতটা করা সম্ভব বলে আমরা ভাবতাম, তার চাইতেও আপনি অনেক বেশি করেছেন। আমার স্ত্রী দেখা হলেই আমাকে বলতেন, আপনার হাতে ছাড়া আর কোথাও তিনি ভালো হবেন না। সুতরাং যা হয়েছে তা নিশ্চয়ই তার নিয়তি ছিল। অলোকেশ তার হাতে সিগারেটের শেষ টান দিয়ে সমস্যায় পড়ল। জ্বলন্ত সিগারেটের শেষ টুকরোটি কোথায় ফেলবে? তার খামের ভিতর তো ফেলা যাবে না। আমার মতো চায়ের কাপেও যে ফেলবে না তা নিশ্চিত। সে টুকরোটি মেঝেতে ফেলে পায়ের জুতোয় পিষে ফেলল। তারপর নিভে যাওয়া শেষ অংশটি খামের ভিতর পড়ল। তারপর বলল, অজয়, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু কষ্ট পেয়েছো। আমি আমার গলায় বেশ একটা ব্যক্তিত্বময়তার আভাস এনে বললাম, দেখো অলোকেশ, আমি যে সাহিত্যিক ও গল্প লেখক, তুমি এই মুহূর্তে তা ভুলে যাচ্ছ। আমি কি জানি না যে মানুষের নিজস্ব নাটক শেষমেশ এমনই অপূর্ণতায় গড়ে ওঠে? যদি তাই না হতো তাহলে কি আর মানুষের গল্প শোনার তৃষ্ণা এমন নিরবিচ্ছিন্ন হয়ে উঠত? যাই হোক, তারপর কি হলো বলো তো? অলোকেশ অন্তত সাময়িকভাবে যেন হাঁপ ছেড়ে বাঁচল। হালকা গলায় বলল, তারপর আর কি? ডাক্তারদের কি আর কে কবে মরল, কিভাবে মরল এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে চলে? সবসময় তার কাছে মরণাপন্ন কারোর না কারোর বেঁচে থাকতে সাহায্য করার দাবি সোচ্চার হয়ে আছে। আর ডাক্তারবাবুটিকেও তার স্মরণযোগ্যতার ভিডিও টেপ থেকে প্রতিনিয়তই কোনো না কোনো অসফল ছবি মুছে ফেলতে হচ্ছে। সুতরাং এই মেয়েটিও আমার কাছে যথা নিয়মে একদিন হারিয়ে গেল। কিন্তু মাস 6-7 বা বছর খানেক পরে একটা ছোট্ট ঘটনা ঘটল, যেটা আবার মেয়েটির কথা আমাকে মনে করিয়ে দিল। এক রবিবারের সকালবেলা এক ভদ্রলোক সঙ্গে 2টি ছেলে মানুষ ছেলে মেয়েকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এলেন আমার পার্ক সার্কাসের বাড়িতে। তখনও নিমাইবাবু আমার সঙ্গে থাকতে শুরু করেননি। সপ্তাহের অন্যান্য দিন তো 7 সকালে উঠে তড়িঘড়ি তৈরি হয়ে নিয়ে 8:30টার মধ্যে হাসপাতালে পৌঁছতে হয়। রবিবারটাই যা একটু দেরি করে ঘুম থেকে উঠে গরম চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়তে পড়তে নবাবী মেজাজে আয়েশ করা চলে। কিন্তু সেদিন সব ভণ্ডুল হয়ে গেল। ভদ্রলোক দেখা করতে এলেন এবং দরজা খুলে ভিতরে ডেকে এনে তাকে বসতে দিতে হলো। এরকম অবস্থায় বিরক্ত বোধ না করাটাই অস্বাভাবিক।
বেশ বিরক্ত হয়েছিলাম, মনে পড়ে। সামান্য উষ্ণ স্বরেই বোধহয় বলেছিলাম, কি চাই বলুন, আমি বাড়িতে রোগী দেখি না। ভদ্রলোক বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন, আমতা আমতা করে বললেন, ডাক্তারবাবু, আমি রোগী দেখাতে তো আসিনি। আমাকে আপনার চিনবার কথা নয়, ভুলে যাবারই কথা। তবু একদিন তো আমি আমার স্ত্রী হাসিনাকে দেখাতে আপনার কাছে এনেছিলাম। আপনি তার অপারেশনও করেছিলেন। সে বাঁচল না, তার কপাল। কিন্তু আমাকে আপনার কাছে আবার আসতেই হলো। আমি বেশ আশ্চর্য হয়ে বললাম, কে হাসিনা? আমি তার কি অপারেশন করেছিলাম আমার মনে নেই, কিন্তু সে যে বাঁচেনি সে কি আমার দোষ? ভদ্রলোক জিপ টিপ কেটে ক্ষমা চেয়ে একাকার কাণ্ড করলেন, বারবার বলতে লাগলেন, না না, এ কথা আমি নিতান্ত দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। আপনি আমার স্ত্রীর জন্য যা করেছেন, যে ঐকান্তিক সহৃদয়তা দেখিয়েছেন, তা কোনো অনাত্মীয় অপরিজন লোকের পক্ষে যে সম্ভব হতে পারে তা আমি ভাবতেও পারি না। আমি শুধু এসেছি আমার পরলোকগতা স্ত্রীর একটা অন্তিম ইচ্ছা পূর্ণ করার মানসে। আমার স্ত্রী আমায় বলেছিলেন যে আমি যেন আপনাকে তার ভালো হয়ে যাবার পরে কোনো একটা কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক উপহার দিই, যাতে অন্তত কিছুদিন আপনি তাকে স্মরণে রাখেন। আমাদের এই ছেলে মেয়ে দুটিকে আমার স্ত্রী বলেছিলেন যে ওদেরকে আপনার কাছে নিয়ে আসতে, তারা যেন দেখে আসে তাদের মাকে যিনি মারাত্মক রোগ থেকে সুস্থ করে তুলেছেন তিনি কত ভালো মানুষ। মাননীয় ডাক্তারবাবু কত দয়ালু, উদার এবং ভগবানের মতো ক্ষমতাবান, তা যেন তারা নিজের চোখে দেখে আসে। এইসব শুনতে শুনতে আমার খুব খারাপ লাগতে লাগলো। আমার এরকম অভিজ্ঞতা আর কখনো হয়নি। অপারেশনের পরে মারা গেলে রোগীর আপনজনেরা সে দুর্ঘটনার প্রতিঘাতে নানা রকম বিরূপ ব্যবহার করে থাকেন, এবং তা স্বাভাবিকও বটে। মৃদু বিক্ষোভের সুরে, কি আর করবেন, যথেষ্ট তো করেছেন, এও যেমন কেউ কেউ বলেন, তেমনি অন্যান্যরা আছেন যারা প্রকাশ্যতই বিক্ষুব্ধ হন। ডাক্তারবাবুদের জানয় তাই বলেন, কখনো কখনো আরও সক্রিয় বিক্ষোভ গড়ে তোলেন। কিন্তু আজকের এই ব্যাপারটা হলো সম্পূর্ণ অন্য রকম। আমার মনে হতে লাগলো এরা আমাকে অপমান করতেই আমার বাড়ি বয়ে এসেছেন। এর উপর যখন ছোট ছোট ছেলে মেয়ে দুটির হাত দিয়ে তাদের বাবা আমাকে গরম জামা প্যান্টের এক প্রস্থ কাপড় উপহার দিতে এলেন, তখন আমার যথার্থই মনে হলো যে এত বেশি ও নির্মম অপমান এর আগে আমাকে আর সইতে হয়নি। আমার আর সহ্য হচ্ছিল না। বললাম, এবার আপনারা উঠুন, আমার অনেক জরুরি কাজ রয়েছে। ভদ্রলোক খুব অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, তাই তো ডাক্তারবাবু, আমরা আপনার কাজের খুব ক্ষতি করে দিলাম, মাফ করবেন। তিনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, আমিও ভেবেছিলাম এইরকমটা ঠিক হচ্ছে না। তবে কি জানেন, আপনার রোগিনী এমন করে বলতে লাগলো যে আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। ছেলে মেয়ে দুটোকেও আপনাকে দেখতে আসার জন্য এমন করে তাড়ালো যে। আমি আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখতে পেলাম ভদ্রলোক তাঁর দুটি সন্তানের হাত ধরে পা টেনে টেনে হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে মিলিয়ে গেলেন। ভদ্রলোকের কি পায়ের কোনো অসুখ আছে? ছেলে মেয়ে দুটিকে তাদের মৃত মা কি করে তাতাতে পারেন? ভদ্রলোকের বোধ করি আজীবন গ্রামের পরিবেশে অভ্যস্ত হয়ে থাকার জন্য কথ্য বাংলা ভাষায় তেমন দখল নেই। কি বলতে কি বলেন। ভদ্রলোকের রেখে যাওয়া উপহারের প্যাকেট নিয়ে যে আমি কি করি, মহা সমস্যায় পড়ে গেলাম। আমি বাধা দিয়ে বললাম, তাই এই জন্যই কি পার্ক সার্কাসের বাড়িতে থাকা বন্ধ করলে? হ্যাঁ, মানছি তোমার মৃতা রোগিনী তোমার কথা মতো হয়তো ভূতিনী হয়ে উঠেছেন। তিনি তার স্বামীকে উপহার সমেত তোমার কাছে পাঠান, তার ছেলে মেয়েদেরও তোমাকে দেখতে আসার জন্য তাতান, কিন্তু তাতে তোমার কি? সে তো অন্ডাল না কোথায় যেন বললে, সেখানকার ব্যাপার। তোমার বাড়িতে তো তিনি উৎপাত করতে আসছেন না। তুমি বরং ভেবে দেখতে পারতে এই ভদ্রলোক এবং তার ছেলে মেয়েরা কোনো অঘটনে মারা গিয়েছেন কিনা, এবং ভূতে ও বাচ্চা ভূতে রূপান্তরিত হয়েছেন কিনা। নইলে ভূতিনীর কথা শুনে তারা তোমার বাড়িতে আসেন, তাও দিনের বেলা। এবার কিন্তু তুমি ব্যাপারটা একদম অবিশ্বাস্য করে তুলছো দেখছি। অলোকেশ আমার এসব কথা কানেই তুলল না। সে গল্প বলার ঝোঁকে আছে বোঝা গেল। বলল, তারপর কি হলো শোন। এর মধ্যে বেশ কয়েক বছর কেটে গেছে। আমিও চাকরির নিয়মে SSKM ছেড়ে মেডিকেলে চলে এসেছি। নিমাইবাবু এসে জুটেছেন।
দুজনে মিলে মোটামুটি ভালোই আছি বলতে হবে। বাড়ির সব কাজকর্মের দিক এখন আমাকে একা না দেখলেও চলে। নিমাইবাবু অত্যন্ত স্নেহপ্রবণ এবং ভ্রাতৃবৎসল। তিনি আমাকে আমার নিজের কাজের জন্য যতটা বেশি সম্ভবপর সময় জোগাড় করে দেন। আমি কোনো কাজে হাত লাগাতে গেলেই বলেন, যান, আপনি উপরে যান, নিজের লেখাপড়ার কাজ করুন তো গিয়ে। শুধু শুধু সময় নষ্ট, রাতে শুতে শুতে তো সেই 1:30-2টা বাজাবেন। আমি স্বার্থপরের মতো তার সব আদেশ মেনে নিই। উপরতলায় গিয়ে টেবিলে বইপত্র সাজিয়ে ভাবতে বসি। কালকের অপারেশনের কেসটা বেশ জটিল, কিভাবে সামলাবো তার পর্যায় বিন্যাস ছকে নেওয়া যাক। ডায়েরিতে না হয় ছোট করে সিদ্ধান্তগুলি লিখেও রাখবো, কাল অপারেশন থিয়েটারে ঢুকবার আগে ঝালিয়ে নিতে কাজে লাগবে। রাতে কখন যে হাসপাতাল থেকে বাড়ি ফিরি তার কোনো নিশ্চয়তা নেই। রোগীর ভালো থাকা খারাপ থাকার উপর তা নির্ভর করে। নিমাইবাবু কখনো কখনো মাঝরাতে হাসপাতালে ফোন করে বলেন, আজ তো আর ফিরবেন বলে মনে হচ্ছে না, খাবেন কি ঠিক করেছেন? আমি বলি, খিচুড়ি মতন কিছু বানিয়ে নেওয়া যাবে। সম্ভব হলে কাল সকালে চান করে তৈরি হয়ে নিয়ে একবার বাড়ি ফিরবো। আপনি কাজে বেরোবার আগেই ফিরবো, ভাবনা নেই, আপনার দেরি করিয়ে দেব না। সেদিন দারুণ বৃষ্টি। অপারেশন থিয়েটারে ছিলাম বলে বুঝতেই পারিনি বাইরে ঝড়ে জলে তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে। রাস্তায় তো কলকাতায় বর্ষায় জমা জল কোনো ব্যাপারই নয়। জানলা দিয়ে উঁকি মেরে দেখি হাসপাতাল চত্বরেও নৌকো চলার মতো জল থই থই করছে। আজকের অপারেশনের রোগী আশানুরূপ ভালো আছেন, সুতরাং বাড়ি যেতে বাধা নেই। ঠিক জল ঝড়ের কারণে যে তা নয়, যাই করতে করতে রাত 8টা বেজে গেল। রোগীদের অপেক্ষমান আত্মীয় স্বজন ও আর 5 জনের কাছে খোঁজ করে জানা গেল বাস ট্রাম প্রায় বন্ধ, যাও বা চলছে, তাতে ভিড়ের কোনো মা বাপ নেই। সুতরাং আমার কনিষ্ঠ সহকর্মী সিদ্ধার্থ আমার অসহায় অবস্থার জন্য বেশ কাতর হয়ে পড়ল। বলল, আপনি স্যার কাল সারাদিন বাড়ি যাননি, আজও যাবেন না তা কি হয়? আমি আপনার জন্য একটা অ্যাম্বুলেন্স জোগাড় করছি, ও বাড়ি পৌঁছে দেবে আপনাকে। অ্যাম্বুলেন্স থেকে নেমে বাড়িতে ঢুকতেই ঝুপঝুপ জলে ভিজিয়ে সারা। নিমাইবাবু অবশ্য গাড়ির শব্দ শুনে ছাতা মাথায় এসে দরজা খুলে দিয়েছিলেন, তবু ভিজতে কসুর হলো না। ছুটে গিয়ে একতলার ঘরে ঢুকলাম। ঘরে সোফার উপর হাতে ছোট একটি কাগজের বাক্স নিয়ে একজন অল্প বয়সী মেয়ে বসে রয়েছেন। দেখে তো চক্ষু চড়ক গাছ। পাশের ঘরে নিমাইবাবুকে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এই কে? এত রাতে এই জল ঝড়ের মধ্যে মেয়েটাকে বসিয়ে রেখেছেন? আপনার আক্কেল তো বড়, 8:30-9টা বাজে, এলোই বা কী করে, এখন যাবেই বা কী করে? ব্যাচেলারদের বাড়ি, সারাদিন হাড় ভাঙা খাটুনি গেছে, একদিন ঘুমোয়নি, ঘুম সারা শরীরে গাঢ় করে জড়িয়ে আসছে, পেটে খিদে, এই অবস্থায় এই উৎপাতে কারোরই মাথা ঠিক থাকার কথা নয়। স্বাভাবিকভাবে আমি দারুণ রেগে গেলাম। কিন্তু এরপর নিমাইবাবু যা বললেন তাতে তাঁকে খুব একটা দোষ দেওয়া যায় না। বেলা শেষে যখন বৃষ্টি একটু ধরেছিল তখন মেয়েটি এসে হাজির। পাড়ার দুটি ছেলে এসে মেয়েটিকে পৌঁছে দিয়ে যায়। বলে, ডাক্তারবাবুর বাড়ির ঠিকানা খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়ে আধভেজা অবস্থায় চায়ের দোকানে মেয়েটির ছেলে দুটিকে ধরে। তার বাড়িতে তার যমজ বোনের কঠিন অসুখ। ডাক্তারবাবুকে সে চেনে, আর ডাক্তারবাবুকে তার আজ চাই। ছেলে দুটি দরজার বেল টিপে নিমাইবাবুকে দিয়ে সদর দরজা খুলিয়ে বলে, মেয়েটিকে বসতে দিন, ডাক্তারবাবু এলে দেখিয়ে দেবেন, বলবেন হালিম পৌঁছে দিয়ে গেছে। হালিম পৌঁছে দিলে আর নিমাইবাবুর না বলার উপায় থাকে না, বসিয়ে রাখতেই হয়। তিনি হাসপাতালে ফোন করে এই উৎপাতের কথা আমাকে জানাবার জন্য বার দুয়েক চেষ্টা করেছেন, কিন্তু অপরদিকে বেজে বেজে লাইন কেটে গেছে, কেউ ধরেনি। এই জল ঝড়ে টেলিফোন দিদিমণিরাও হয়তো কাজে আসেননি। এর মধ্যে নিমাইবাবু মেয়েটিকে জিজ্ঞাসাও করেছেন, চা খাবেন, বানাবো? মেয়েটি না সূচক ঘাড় নেড়েছে। এরপরেও নিমাইবাবু বলেছেন, বসে তো আছেন, ডাক্তারবাবু কখন ফিরবেন তার কোনো ঠিক ঠিকানা নাই, কি করে বাড়ি ফিরবেন? তাতে নাকি মেয়েটি আলতো করে বলেছে, সেই নিয়ে আপনি ভাববেন না। তারপর যথারীতি নিমাইবাবুর কথা ফুরিয়ে গেছে। মেয়েটি মুখ নিচু করে বসে হয় আঙুলে শাড়ির খুঁট জড়িয়েছে, নয়তো দাঁতে আঙুলের নখ কেটেছে। এর মধ্যে আমি এসে পড়েছি। আমি মেয়েটির সামনে একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে বেশ রাগত স্বরে বললাম, কি ব্যাপার বলুন তো? আপনি কি পাগল যে এই জল ঝড়ের রাতে এসে বসে রয়েছেন? আপনার যমজ বোনকে আমি দেখতে যাব বলে? তাছাড়া আমি তো হাসপাতালের বাইরে রুগী দেখি না। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে খুব ঠান্ডা চোখে আমার দিকে চাইল। ক্ষীণ কণ্ঠে প্রায় কান্নার মতো স্বরে বলল, ডাক্তারবাবু আমাকে তো অপারেশন করে ভালো করেই দিয়েছেন। অপারেশনের আগে আমি কি যে কষ্ট পেতাম।
পেট মাঝে মাঝে ফুলে উঠত, মুখ দিয়ে বমির সঙ্গে কলকল করে রক্ত বেরোতো, চোখ হলুদ হয়ে গিয়েছিল। ওহ, সে যে কি ভয়, কি উদ্বেগ, কি কষ্ট, সব তো আপনি সারিয়ে দিয়েছেন। এখন আমি যে কি ভালো আছি বলবার নয়, কি শান্তিতে আছি। তা বেশ, ভালো আছেন শুনে আমারও খুব ভালো লাগছে। তা আপনার যমজ বোনের কি হয়েছে আমি তো জানি না। তারও আপনার মতো অসুখ হয়ে থাকে তো তাকে হাসপাতালে নিয়ে আসবেন, দেখব। বাড়িতে যেতে পারবো না। তাছাড়া আপনি যে রোগের কথা বলছেন বলে মনে হচ্ছে তা তো বংশানুক্রমিক নয়, তার হয়তো অন্য কোনো রোগ হয়েছে। মেয়েটি এই কথায় খুব কষ্ট পেল বলে মনে হলো, প্রায় কেঁদে ফেলে বলল, না না ডাক্তারবাবু, তা নয়, তার একই রোগ। আপনি এত জানেন, এত বড় ডাক্তার, আপনি বলুন, মানুষের যমজ বোন থাকতে নেই? দু বোনের কি একই রোগ হতে পারে না? অপারেশনের পর এক বোন যেরকমভাবে ভালো হয়ে ওঠে, ভালো থাকে, শান্তিতে থাকে, অন্য বোন কি অপারেশনের পরে আরেক রকমভাবে ভালো হয়ে উঠতে পারে না? আপনি বলুন ডাক্তারবাবু, আমি তো অনেক আশা নিয়ে, অনেক দাবি নিয়ে আপনার কাছেই এত রাতে এসে বসে আছি। মেয়েটির এই উথাল পাথাল অবস্থায় আমি কেমন মিয়ে গেলুম। আমার মুখে কোনো কথা জোগালো না। আমি তার হালকা ফর্সা ফুরফুরে শরীরটির দিকে তাকিয়ে নির্বাক হয়ে বসে রইলাম। এত বিশুদ্ধতা আমি তো আগে কখনো আজ করতে পারিনি। মেয়েটি বলে চলল, আমাকে আপনি কত স্নেহ করে, আদর করে পরীক্ষা করে দেখতেন। আমি কোনো কথা বলতে পারতাম না, কেমন এক অন্যরকম ভয়ে সিটিয়ে থাকতাম। আপনি আমাকে বলতেন, তোমার তো এখন আরও বেশি পড়াশুনো করবার বয়স, এরই মধ্যে বিয়ে করে রোগ বাঁধিয়ে বসলে। আমি ভাবতাম আপনি যা বলছেন সব সত্যি। আমি আমার যমজ বোনকে সব কথা বলবো। আপনি বলতেন, তোমাকে দেখতে এলেই দেখি তুমি কিছু না কিছু বই পড়ছো, তুমি বই পড়তে ভালোবাসো, তুমি যা পড়ো তার চাইতে আরও ভালো বই পড়ো না কেন? আমি সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলতাম, আপনি তো আমার যমজ বোনকেই সব কথা বলছেন। আপনি বলতেন, খাওয়া দাওয়া সাবধানে করবে, কম খাবে, পরিশ্রম করবে, তাহলে তোমার ওই পাখির মতো শরীর এই রকমই থাকবে, মোটা হবে না। শরীর ভারী হয়ে গেলেই নানা রকম রোগ হালকা থাকবে, বুঝলে? এটা ডাক্তারি উপদেশ আমি জানতাম, তবু আমার কেমন লজ্জা লজ্জা করতো। ভাবতাম আমার যমজ বোনকে এইসব কথা বলে আগে থাকতেই সাবধান করে দিতে হবে। সেই যমজ বোনকে আমি আপনাকে দেখাবো ডাক্তারবাবু, আপনাকে দেখতেই হবে। এবার আমার বিরক্ত লাগতে শুরু করেছিল। বড় বেশি কথা বলছে। আমার শরীর ঘুমে খিদে কাহিল হয়ে পড়ছে, আর আমার শোনার ধৈর্য নেই। তাছাড়া ভয়ও আছে, এক্ষুনি মেয়েটিকে বিদায় করতে না পারলে বেশি রাত হয়ে গেলে মহা ঝামেলায় পড়ে যাব তো। আমি তাড়াতাড়ি করে বললাম, আচ্ছা আচ্ছা, আপনার যমজ বোনকে একদিন দেখব, আপনি এবার আসুন, বেশি রাত হয়ে যাচ্ছে, চলুন গাড়ি ডেকে দিই। মেয়েটি আমার এই অধৈর্যের আঁচ পেয়ে ক্ষুব্ধ হলো। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমার যাওয়ার জন্য ভাববেন না, আমার যাওয়ার ব্যবস্থা করা আছে। আমি আপনাকে দেব বলে একটা ছোট্ট উপহার এনেছি, তা আপনাকে নিতেই হবে। অবশ্য আপনি নেবেন, আমি জানি এই জিনিস আপনি খুব পছন্দ করেন, তাও আমি জানি। কিন্তু আপনি আমাকে একবার দেখে বলুন না, আমি সত্যিই ভালো আছি কি না। উপর ভালো থাকা তো সবসময় সত্যি হয় না। আপনি আমাকে একবার বলুন, আমাকে ভালো দেখাচ্ছে না? আমি সত্যি সত্যি ভালো আছি তো? এই বলে মেয়েটি তার ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল, তার কবজিতে নাড়ি দেখব বলে। হাতটি বাড়িয়ে দিল, বাড়িয়েই রইল। তার চোখের নির্নিমেষ পলক আর পড়ে না, তার একাগ্রতার আর শেষ নেই। তারও যেন আরেক রকম ঘুম পাচ্ছে মনে হলো। আমি বললাম, আচ্ছা আপনার হাত আমি দেখছি, কিন্তু আপনি এবার উঠুন। এই বলে আমি তার কবজিতে হাত রাখলাম, কিন্তু হাত
হাত কোথায়? এই তো ছিল, আমার হাতের মুঠোর ভিতরেই ছিল, এখন নেই। হাতটি আর নেই। আমার হাত মুঠো ধরা ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, নেমে আসতে ভরসা করলো না। হাত নেই, মেয়েটিও নেই, শুধু তার কোলের ছোট কাগজের বাক্সটি সোফার উপরে একটি ছোট বিড়াল ছানার মতো শুয়ে রয়েছে। এবার আমার কি করা উচিত ঠিক করতে পারলাম না। চিৎকার করে উঠতে পারা যাবে না, সেটা অসভ্যতা। ছুটে বাইরে বেরিয়ে খুঁজতে যাওয়া চলে না, কেননা তা স্পষ্টতই অর্থহীন। আমি খানিকক্ষণ চুপচাপ বসে রইলাম। একসময় ভাবলাম উপরে যাওয়া যাক। বৃষ্টিতে জামা কাপড় সব ভিজে রয়েছে, পাল্টানো দরকার, ঠান্ডা লেগে যেতে পারে। দু চোখে ঘুম ঝাঁপিয়ে আসছে। খিদে না, তেমন আর খিদে বোধ নেই। উঠতে গিয়ে কাগজের বাক্সটায় আবার চোখ পড়ল। কুড়িয়ে নিয়ে ঢাকনাটা খুললুম। কয়েকটা কুরুশের কাজ করা ছোট ছোট সুতোর আলপনা, আর সঙ্গে একটা ছোট্ট চিঠি। ডাক্তারবাবু, আপনি অপারেশন করে আমাকে পুরোপুরি ভালো করে দিয়েছেন। ভালো আছি। আমার যমজ বোনের অসুখ নিয়ে একটু চিন্তায় আছি। আপনার পরামর্শ নিতে এসেছিলাম। আপনি যে তাকেও সুস্থ করে দেবেন তা জানি। আপনি এত ভালো। আপনি আমার কুরুশের কাজ ভালোবাসেন। আপনাকে সশ্রদ্ধায় দিয়ে গেলুম। এইসব কাজের ছুতোয় আমাকে আপনার মনে পড়বে। ইতি আপনার স্নেহধন্য হাসিনা। অন্ডাল, 12 সেপ্টেম্বর 1983। আমি নিমাইবাবুকে ডেকে বললাম, নিমাইবাবু, মেয়েটি চলে গেছে, নিজে থেকেই চলে গেছে, আর গাড়ি ফাড়ি ডাকতে হবে না, আমাদের ঝামেলা কমলো। আমার খুব ঘুম পাচ্ছে, আজ আমি আর খাবো না। একটু পরেই হাঁকপাক করতে করতে নিমাইবাবু উপরে এসে হাজির। হাঁপাচ্ছেন, গলায় কপালে ঘাম। তখনও আমার ভিজে জামা কাপড় পুরো ছাড়া হয়নি, তোয়ালে দিয়ে শুধু মাথা মুছছি। নিমাইবাবু মন্ত্র পড়ার মতো সুরেলা অথচ দুর্বোধ্য কণ্ঠস্বরে দ্রুত বলে চললেন, দাদা, আর না, কাল থেকে আমি এ বাড়িতে আর থাকছি না। আপনি বুঝুন আপনি কি করবেন। আর আজ সারা রাত আলো নেভানো চলবে না, বুঝলেন? আমি টেবিলের উপর অলোকেশের ছড়ানো হাতের উপর হাত রেখে বললাম, আরেকটা সিগারেট হবে? আরেক কাপ চা? এতক্ষণ শুনলেন নাট্যরঙ্গের রবিবারে ভূমেন্দ্র গুহর কুরুশের কাজ। অজয় চরিত্রে অভিনয় করেছেন মলয়, অলোকেশ চরিত্রে অভিনয় করেছে শান্তম, হাসিনা উষসী, হাসিনার স্বামীর ভূমিকায় সৌরভ, বরুণ নিমাই সিদ্ধার্থ চরিত্রে সায়ন, রেডিও রূপান্তর নার্গিস, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন শুভায়ন, ডিরেক্টর সায়ন। এতক্ষণ শুনলেন ভূমেন্দ্র গুহর কুরুশের কাজ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস নোটিফিকেশন বাটন।